তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবুল, প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আমাদের আজকের আলোচনার বিষয়, সহিংসতার সংখ্যা কি বাড়ছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে, এ নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা আছে শঙ্কাও। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সহসাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আছেন সাংবাদিক ও লেখক আমিরুল মোমিনিন মানিক। ধন্যবাদ। রতন ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আজকে প্রতীক বরাদ্দ হলো, কাল থেকে প্রচারণা শুরু, মধ্যরাত থেকেই বলা যায়, মধ্যরাতের পরেই কালকে দিন শুরু হবে। সেই হিসেবে বিএনপি তাদের নির্বাচনী থিম সং রাত 12টায় ওপেন করবেন, 12টার পর। এবং আগামীকালকে তারেক রহমান সিলেটে সমাবেশ করবেন এবং তিনি বিমানে সিলেটে পৌঁছেছেন, ফিরবেন সড়ক পথে। পথসভা করতে করতে সিলেট বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ হয়ে নারায়ণগঞ্জের সর্বশেষ পথসভার কথা আছে। অপর রাজনৈতিক দলগুলোও কিন্তু মাঠে তাদের কর্মকাণ্ড শুরু করেছে। এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে যে এবারের নির্বাচনে প্রচারণায় কিন্তু ভার্চুয়াল যে মাধ্যমগুলো রয়েছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার একটি সুযোগ রয়েছে। এবং এটির ব্যবহার যেমনি বাড়বে, অপব্যবহারও বারবার আশঙ্কা রয়েছে। বিশেষ করে এআই বা তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণে এটি নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু ঝামেলা বা দ্বন্দ্ব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। কি মনে হয় সব মিলিয়ে, রাজপথ এবং ভার্চুয়াল দুই দিকে? ধন্যবাদ। নির্বাচন আমাদের দেশে সবসময় একটা প্রতিযোগিতা থেকে প্রতিদ্বন্দ্বিতার দিকে রূপ নেয়। যদিও আমরা বলতে পছন্দ করি যে নির্বাচন একটা উৎসব, কিন্তু আসলে সেটা ঠিক উৎসব নয়। সব উৎসবে কিন্তু একটা আনন্দের আমেজ থাকে, কিন্তু নির্বাচনে থাকে একটা প্রতিদ্বন্দ্বিতার আবহ। ফলে এবং এবার এর সাথে আশঙ্কাও যুক্ত আছে। সবসময় সেটা থাকে, কিন্তু যে কারণেই এ পর্যন্ত যে 12টা জাতীয় নির্বাচন হয়েছে, এমনকি এক দলের অধীনে নির্বাচন হওয়ার পরেও সেটা সহিংসতা মুক্ত হয়নি। কারণ এক দলের মধ্যেও তো বহু দল হয়ে যায়। তো সে কারণে যেটা বলছিলাম যে যেহেতু এটা প্রতিদ্বন্দ্বিতা থেকে কখনো কখনো মারমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়ে যায়, ফলে সেক্ষেত্রে আশঙ্কা থাকে, সেক্ষেত্রে প্রতিপক্ষকে কতভাবে পরাজিত করা যায় তার চেষ্টা থাকে। সে কতভাবে পরাজিত করার মধ্যে পেশি শক্তির প্রভাব থাকে, টাকার প্রভাব থাকে, আঞ্চলিকতার প্রভাব থাকে, এবং সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণরূপে প্রভাব থাকে সেটা ধর্মের রাজনৈতিক ব্যবহার সেটা থাকে। তার সঙ্গে এখন যুক্ত হয়েছে যে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে একটা ভুল অথবা ভুয়া তথ্যকেও সত্যের মতো করে উপস্থাপন করার দক্ষতা। ফলে কেউ প্রথমে হয়তো বুঝতেই পারবে না যে ঘটনাটা কেমন হলো। কারণ শুধুমাত্র ভুল তথ্যের ব্যাপার না, আপনার বাংলাদেশের ইতিহাসে কয়েকটা খুব দুঃখজনক ঘটনা ঘটে গেছে এরকম। যেমন কুমিল্লার নাসিরনগরে যে ঘটনাটা ঘটেছিল, পাবনার সাথিয়ায় যে ঘটনাটা ঘটেছিল, রামুতে যে ঘটনাটা ঘটেছিল, রংপুরে যে ঘটনা ঘটেছিল। পরে দেখা গেল যে এই যে ফেসবুকে একটা তথ্য দিয়ে একটা গ্রাম পর্যন্ত জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, কিন্তু যার নামে এই ঘটনাটা ছড়ানো হয়েছিল তিনি তার নাই, তার ফেসবুক অ্যাকাউন্ট নাই, এবং কেউ কেউ আছে তিনি প্রায় নিরক্ষর। তো এগুলোর পরেও কিন্তু তার কোনো প্রতিবিধান হয় নাই। ফলে যখন সেগুলোই হয় নাই, এখন তো আরও অনেক বেশি এখানে টাকার খেলা চলবে। আপনারা জানেন যে কন্টেন্ট ক্রিয়েটার নামে একটা গ্রুপ তৈরি হয়েছে এবং তারা খুবই দক্ষ, এবং টাকার জন্য তারা যে কোনো কিছু করে দিতে পারেন, টাকার বিনিময়ে যে কোনো কিছু করতে পারে। এবং নির্বাচন কমিশন এদেরকে এবার লেগেসিও দিয়েছে এক প্রকার প্রচারণার কাজে। সেটাই তো। ফলে আমরা মনে করি কন্টেন্ট ক্রিয়েটারের নামে তারা আসলে ডিসকন্টেন্ট বাড়িয়ে তুলবেন, এবং এটা যেটা করবেন, অনৈতিকতার তো একটা চূড়ান্ত প্রতিযোগিতা হয়ই শুরু থেকেই। হলফনামা দেওয়ার সময় থেকে তো একটা অনৈতিকতার চূড়ান্ত তৈরি হয়েছে। যে মানুষ বলছেন তার বার্ষিক ইনকাম 3,60,000 টাকা, তার মানে মাসিক 30,000 টাকা, আর তারই আবার দেখা যাচ্ছে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা জমা আছে, কিংবা তার বাড়িটাও বেশ দামি, এবং দেখা যাচ্ছে যে কারো কারো সোনা বা বাড়িতে যা আছে তার দাম ধরা হয়েছে একদম প্রাগৈতিহাসিক সময়ের।
তো এইরকম করে যে হলফনামায় হলফ জমা দিয়েছেন যারা, শত কোটি টাকার মালিক আছেন এরকমও যেমন নির্বাচন অংশগ্রহণ করছেন, কোটি টাকার মালিক আছেন প্রায় 250-300-র উপরে এরকম আছেন, এবং কেউ কেউ আছেন যে নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু পুরো জামানত এবং এর টাকাটা একসঙ্গে জোগাড় করতে পারেননি বলে মনোনয়নপত্রটাও জমা দিতে পারেননি। আচ্ছা, ধরুন বাংলাদেশে একজন স্কুল শিক্ষক, তিনি সারা জীবন ছাত্রদেরকে শিখিয়েছেন, তার যদি আফটার রিটায়ারমেন্ট ছাত্ররা তাকে বলে স্যার আপনি এবার একটু আমাদের এখানে ইলেকশনে দাঁড়ান, তার পক্ষে কি সম্ভব হবে ইলেকশনে এরকম অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করে ইলেকশনে দাঁড়ানোর? সম্ভব হবে না। তো এই কারণে আমরা বলবো যে নির্বাচন প্রথমে একটা ব্যারিয়ার তৈরি করে দিয়েছে, টাকাওয়ালা বনাম টাকা যাদের নাই, ভোটার বনাম প্রার্থী, তার একটা ব্যারিয়ার তৈরি করে দিয়েছে। কিন্তু যে অনৈতিকতার কথা যেটা বলেছিলাম, সেটা দেখা যাচ্ছে ওই প্রার্থী যারা, তারা টাকাওয়ালা হওয়ার পরও তারা গরিব হওয়ার ভান করছেন। তো শুরুতেই তারা জনগণের কাছে গেলেন আমি কিন্তু খুব গরিব, আমি কিন্তু খুব গরিব। তো এই যে গরিব, এটা অর্থনৈতিক গরিব শুধু কি, নাকি নৈতিকভাবেও গরিব? এবং গরিব হয়ে কেউ কেউ আবার গরিব দেখিয়ে ভবিষ্যতে ধনী হওয়ার পথ খুলে নিতে চাচ্ছেন। এমপি হয়ে তারা এমপি মানে মেম্বার অফ দ্য পার্লামেন্টটাকে তারা ম্যাজিক্যাল পাওয়ার, এমপি ম্যাজিক্যাল পাওয়ার বানিয়ে ফেলবেন, এবং পরের বছর হলফনামায় দেখা যাবে যে এটার অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তাহলে এই যে অনৈতিকতা যেখানে শুরু হলো আর্থিক, এটাকে প্রতিষ্ঠিত করবার জন্য শক্তি, এবং এটাকে আরও বেশি গ্রহণযোগ্য করবার জন্য প্রচার, তাহলে টাকা, পেশি শক্তি এবং মিডিয়া ম্যানিপুলেশন, এই তিনটাকেই কিন্তু তারা কাজে লাগাবেন নির্বাচনের সময়। ফলে আপনি যেটা বললেন, এর মধ্যে পেশি শক্তির বিষয়টা তো বললেন, পেশি শক্তির পিছনেও থাকে কিন্তু টাকা। যেটা প্রচার যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে প্রচার হয়, তারও পেছনে থাকবে টাকা। ফলে টাকার শক্তি দিয়েই কিন্তু, পেশির শক্তি, টাকার শক্তি দিয়ে কিন্তু প্রচারের শক্তিকে নিয়ন্ত্রণ করা হবে, এবং টাকাওয়ালারাই পার্লামেন্টে যাবেন। এবং এবারও দেখা গেল যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের বিরাট একটা অংশ তারা ব্যবসায়ী হিসেবে নিজেদের পেশায় দেখিয়েছেন। আর একটা নতুন পেশা আমাদের এখানে তৈরি হয়েছে, সেই পেশাটার নাম হচ্ছে কনসালটেন্সি করেও নাকি প্রচুর টাকা রোজগার করা যায়, এবং তারা করছেন। কেউ কেউ এক সময় এই 2 বছর আগেও টিউশনি করে নাকি মাসে 60-70 হাজার টাকা রোজগার করতেন, তারা এখন 98 লক্ষ টাকা সম্পদ দেখাচ্ছেন। কেউ কেউ আবার কোনোভাবে কায়ক্লেশে জীবিকা নির্বাহ করতেন, এখন তারা পরামর্শক হয়ে প্রচুর টাকার মালিক হয়ে গেছেন। কি পরামর্শ দিলেন, কাকে পরামর্শ দিলেন, তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, এবং তার পরামর্শ যারা নিলেন তারা আবার কি কি হলেন। ওই একটা গল্প আছেন, এটা বলে শেষ করি। এক লোক নাকি তার বন্ধুকে গিয়ে বলছে, দোস্ত একটা বই লিখেছি, দারুণ বই, এই বইটা যদি প্রকাশ করতে পারি দারুণ একটা পরিবর্তন হবে। বলে এত দারুণ দারুণ বলছিস, বিষয়টা কি? বলে কোটিপতি হওয়ার সহজ উপায়, এই একটা বই লিখেছি, কিন্তু বইটা ছাপা পয়সা নেই, তো তুই যদি টাকাটা আমাকে দিতে পারতিস তাহলে আমি বইটা ছেপে ফেলতে পারতাম। যে কোটিপতি হওয়ার সহজ উপায় দেখাচ্ছে, সে কিন্তু বই ছাপার পয়সা নেই তার কাছে। তো এইরকম আমরা ঘটনা দেখেছি। 2 দিন আগে যার পয়সা নাই, হঠাৎ করে কনসালটেন্সি করে তিনি আবার প্রচুর টাকার মালিক হয়ে গেলেন, এবং তারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেনও। এবং বলা যায় না, তাদের মধ্যে কেউ কেউ হয়তো বিজয়ী হবেন, বিজয়ী হয়ে পার্লামেন্টে গিয়ে আইন প্রণয়ন করবেন, কেউ কেউ মন্ত্রীও হবেন। ফলে এই যে একটা অর্থনৈতিক অসততা এবং ভবিষ্যতে অর্থনৈতিক সমৃদ্ধির সোপানে পা দেয়া, এর মাঝখানে আছে প্রচার, এবং এই প্রচারটাকে নিজের পক্ষে নিয়ে আসবার জন্য যত ধরনের কৌশল প্রয়োগ করা দরকার সবই তারা করবেন। কৌশল থাকবে কিনা, সেই কৌশল অপকৌশলে রূপান্তরিত হবে, অপকৌশলের আশ্রয় নেবেন। আমরা একটু আমিরুল মোমেনিন মানিক, একজন সাংবাদিক, তিনি আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ গ্লোবাল টিভিকে এবং রতন ভাইকে। দেখুন, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তারা বলছে যে এবারের নির্বাচনটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করছেন যে এবারের নির্বাচনটি কি আসলে জমে উঠবে কিনা, বা শক্তিশালী বিরোধী দল পাওয়া যাবে কিনা, বা যারা ক্ষমতায় যাবে তারা কতটা প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু ক্রাইসিস গ্রুপ বলছে যে এবারের নির্বাচনের নীতি নির্ধারক হবে যে পুরনো বিধি ব্যবস্থা বনাম নতুন বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার। এখন দেখুন, আমরা কিন্তু অনেক প্রত্যাশা করেছিলাম তরুণদের নিয়ে 24-এর গণ অভ্যুত্থানের পরে, যে তরুণদের একটা অসাধারণ উত্থান হবে। বিশেষ করে এই অভ্যুত্থানের যারা সংগঠক ছিলেন তারা তো তরুণই ছিলেন। এর বাইরে আমরা দেখেছি ফ্যাসিবাদী সময়ে অনেক তরুণ সংগঠক নতুন রাজনৈতিক দল খুলে প্রচেষ্টা চালিয়ে গেছেন। কিন্তু দ্বিদলীয় কাঠামো আবারও তৈরি হয়ে গেল। একটা হচ্ছে বিএনপি দলীয় বৃত্ত, আরেকটি হচ্ছে জামাত নেতৃত্বে রাজনৈতিক ঐক্য। এর মধ্যে কিন্তু তরুণদের আশা বিলীন হয়ে গেল। কিভাবে?
যেমন এনসিপি মানুষের মনের মধ্যে স্বপ্ন জাগিয়েছিল যে তারা এককভাবে দাঁড়াতে পারবে, তারা নির্বাচন করবে, তার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসবে, নতুন বয়ান আসবে জাতির সামনে। সেটি হয়নি, এনসিপি আবার জামাতের নেতৃত্বে জুটে গিয়েছে। অন্যদিকে আমি যদি বিএনপির দিকেও তাকাই, ধরুন গণ অধিকার পরিষদ বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিপি, যেটা ববি হাজ্জাজের রাজনৈতিক দল, তো এই রাজনৈতিক দলগুলোর উপরও মানুষের আশা ছিল, প্রত্যাশা ছিল। মানুষ মনে করেছিল যে তাদের যে ভিন্নমাত্রিক চিন্তা, তাদের কর্মপন্থা, সেগুলো নিয়েই যদি জনগণের কাছে যেতেন তাহলে মানুষ নতুন কিছু পেতে পারতো। কিন্তু সেটা হয়নি। আমরা কি দেখলাম যে ববি হাজ্জাজ, নুরুল হক নূর বা আরও অনেক তরুণরা বিএনপিতে গিয়ে নির্বাচন করছে। মানে আমরা সেই পুরনো আওয়ামী লীগ এবং বিএনপির বৃত্তের মতোই এবারও জামাত এবং বিএনপির বৃত্তের মধ্যে দুভাগে বিভক্ত হয়ে গেলাম। এখন যে প্রশ্নটি আমাদের সামনে বড় আকারে উপস্থাপিত হচ্ছে যে এই বৃত্ত থাকুক আর না থাকুক, নতুন বন্দোবস্তের মধ্যে যারা থাকবেন তারাই মানুষের কাছে গ্রহণযোগ্য হবেন, জনগণ তাদের বিজয়ী করবে। দুটো রাজনৈতিক দলই তো পুরনো, যে বৃত্ত তৈরি হয়েছে, জামাত ব্রিটিশ আমলে তারা প্রতিষ্ঠিত হয় আর বিএনপি মুক্তিযুদ্ধের পরে। তো একেবারে নতুন দল এই দুটিকে বলা যায় না। কিন্তু এই দুটি দলের মধ্যে যারা তাদের পরিকল্পনা জনগণের কাছে নতুন রূপে উপস্থাপন করতে পারবে, ২৪-এর গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের যে আশা জেগেছে সেটা স্পষ্টভাবে তুলে ধরতে পারবে। ১৮ মাসে তারা কি কি কাজ করেছে এগুলোও জনগণ পর্যবেক্ষণ করবে। তাদের ইশতেহার কি, কর্মপন্থা কি, ক্ষমতায় গেলে কি কি করতে পারবে, জনগণের জন্য বাস্তবসম্মত কি হবে, এই বিষয়গুলো থাকবে। কিন্তু আমাদেরকে অক্টোপাসের মতো একেবারে অস্ত্রে পৃষ্ঠে ধরেছে এই যে অপপ্রচার এবং ফেক ভিডিও। এবার কিন্তু শুধুমাত্র ভোট কেন্দ্রে সংঘাত হবে তা নয়। ভোট কেন্দ্রে সংঘাত কিভাবে তৈরি হতে পারে, সোশ্যাল মিডিয়ায় তৈরি হতে পারে। সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও ছড়িয়ে দিতে পারে, ভার্চুয়াল মিডিয়া প্রকাশ্যে চলে আসবে, তখন দ্বন্দ্ব তৈরি হবে। ধরুন ইনফ্যাক্ট মানিক, দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এটি নিয়ে ইতিমধ্যে বেশ কিছু অঘটন ঘটেছে সোশ্যাল মিডিয়া। যথার্থ বলেছেন। প্রথমে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ তৈরি হচ্ছে, এরপর এই উত্তাপ সরাসরি অফলাইনে মাঠে গড়াচ্ছে। তো এটা দুভাবেই হতে পারে। একভাবে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে এই ধরনের ফেক ভিডিও তৈরি করতে পারে। ধরুন এই গ্রুপ থেকে তৈরি হলো, ওই গ্রুপ থেকে তৈরি হলো। আবার তৃতীয় আরেকটি পক্ষ মুখিয়ে আছে সংঘাত বাঁধিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আমার কাছে এই তথ্য আছে যে কলকাতার নিউ টাউনে ২-৩টা ফ্ল্যাট ভাড়া করে ফেক আইডি খুলে শুধুমাত্র বিএনপি এবং জামাতের বিরুদ্ধে পরস্পর বিরোধী কন্টেন্ট বানিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যারা প্রত্যেকটা আসনে আসনে সংঘাত বাঁধানোর জন্য নতুন নতুন পন্থা খুঁজছে। এবার কিন্তু এটির আরেকটি নাম এসেছে, ন্যারেটিভ নাম দেয়া হয়েছে, যে ন্যারেটিভ। আবার কেউ এন্টি ন্যারেটিভ, কাউন্টার ন্যারেটিভ, এই ন্যারেটিভকে ডিবাঙ্ক করতে চাই, এই নামটি দেয়া হয়েছে। মানে বয়ান। হ্যাঁ, বয়ান। এবছর ন্যারেটিভ নামে বেশ বিকচ্ছে এখন। ২৪-এর গণ অভ্যুত্থান তো আমাদের কিছু না কিছু শিখিয়ে গেছে, কিছু কিছু শব্দ দিয়েছে। তো এই শব্দগুলোর উপর ভিত্তি করেই অনেকে মানুষের মনে আকৃষ্ট করতে চাইছে, মানুষকে নতুন কিছু শোনাতে চাইছে। তো ফলে ন্যারেটিভটা আসছে, মানে বয়ানটা আসছে যে বিএনপির বয়ান কি, জামাতের বয়ান কি, বা বামপন্থীদের বয়ান কি, কোন বয়ান নিয়ে মানুষের সামনে হাজির হচ্ছি, প্রেজেন্টেশনটা কি হচ্ছে। ট্রেন্ডিং এখন। অবশ্যই একটা বিষয় আপনি খেয়াল করবেন যে আমাদের যে ছাত্র সংসদের নির্বাচনগুলো হয়েছে সেগুলোতেও কিন্তু এই ধরনের কন্টেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন এবারেও আমি গ্রামে গঞ্জেও দেখলাম যে গ্রামের তরুণরা, যুবকরা, বৃদ্ধও বটে, তারা কন্টেন্ট দেখছে। ওই গ্রামের প্রার্থী কি কি কন্টেন্ট করলো, আজকে কোথায় প্রচারণায় যাচ্ছে, সেই ভিডিওগুলো কিন্তু সহজেই তারা পাচ্ছে এবং কমেন্ট করছে, সেগুলো দেখে উচ্ছ্বাস প্রকাশ করছে। আবার পোলিং হচ্ছে এখানে। হ্যাঁ, প্রতিপক্ষের বিরুদ্ধে আবার লিখছে, আবার পোলিং হচ্ছে। তো উত্তেজনা, এটা স্বাভাবিকতার মধ্যে থাকলে কোনো সমস্যা নেই। উত্তেজনা বাঁধবার জন্য যা যা দরকার সবগুলো রেডি আছে, সব রেডি আছে, এখন শুধু বাঁধলেই হয়। সেটাই। এবং বাঁধিয়ে দেওয়ার জন্য কেউ কেউ বলছে লাগ ভেলকি লাগ, পক্ষও রেডি আছে, তারা কাজও করছে বাঁধিয়ে দেওয়ার জন্য। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য কি প্রশাসন বা নির্বাচন কমিশনের কোনো উদ্যোগ দেখেন আপনি? নির্বাচন কমিশন অনেক কথা বলছে। নির্বাচন কমিশন বলছে যে মানে ইতিহাসের সবচেয়ে চমৎকার নির্বাচন হবে, বা সরকারের পক্ষ থেকেও বলছে ঐতিহাসিক। কিন্তু ঐতিহাসিক তো সবসময় আমরা পজিটিভ অর্থেই ধরি।
ঐতিহাসিক মানে কি একটা সুবিবেচনা প্রসূত কর্মতৎপরতা ঘটনা। না, মীর জাফরও কিন্তু ইতিহাসের চরিত্র, সিরাজদৌল্লাও মীর জাফরের মানে ইতিহাসের চরিত্র। সাধারণত আমরা যে পজিটিভ অর্থে নেই যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটালাম, হ্যাঁ, আবার নেগেটিভ হলে তো সেটাকে আমরা বলি যে ইতিহাসের নিকৃষ্ট ঘটনা। যাই হোক, তো দেখুন ঐতিহাসিক ঘটনা কি ঘটার কোনো সম্ভাবনা আছে? আপনি এমন জানেন ঘটনা? কি এমন যে যেদিন ঘটনা তফসিল ঘোষণা করা হলো তার পরের দিন উসমান হাদিকে হত্যা করা হলো, মানে গুলি করা হলো, তার পরের সপ্তাহতে আবার তিনি শহীদ হলেন। তো এরপরে এরপরের সপ্তাহে আবার মুসাব্বির, মুসাব্বির, খুলনায় বিএনপির এক নেতাকে হত্যা করা হলো, যশোরে হত্যা করা হলো, জামাতের নেতাদের হত্যা করা হয়েছে, ময়মনসিংহে ঢাকাতে একজনকে পুড়িয়ে মেরে ফেলা হলো। পুড়িয়ে মারা হলো দীপচন্দ্র দাস। এরপরে আমরা দেখছি সাভারে ভ্যাগাবন একজন 5 জনকে মেরে ফেলছে। হ্যাঁ, তো এই ঘটনাগুলো কেন বন্ধ হচ্ছে না? মানে এটা তো একটা ঐতিহ্যের এগুলো কি মধ্যে আছে। ইতিহাসের অংশ হবে তাহলে? এগুলোই যদি ইতিহাসের অংশ হয় তাহলে সেটা কেমন ঐতিহাসিক হবে তা তো আমাদের সামনে স্পষ্ট। নির্বাচন কমিশন কিন্তু একেবারে অযোগ্যতার পরিচয় দিচ্ছে। এখন এই মুহূর্তে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনারদের। তাহলে তাদের ভূমিকা কোথায়? যে প্রধান নির্বাচন কমিশনার শহীদ উসমান হাদির মৃত্যুর পরে বলে এটা স্বাভাবিক ঘটনা, সেই নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? একটাই এই যে মুসাব্বিরের ঘটনা ঘটলো, এই যে যশোরে একটি হত্যাকাণ্ড হলো, ঢাকাতে কদিন আগে আরেকটি হত্যাকাণ্ড হলো, এইগুলোর বিচার ত্বরান্বিত করতে প্রধান নির্বাচন কমিশনার কি ভূমিকা পালন না, করেছে? এগুলো আসলে বিচার করা নির্বাচন কমিশনের কাজ না। নির্বাচন কমিশনের কিন্তু কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে যাতে এই ঘটনাগুলো- নির্দেশ দেওয়া উচিত। এগুলোকে বিচ্ছিন্ন না বলে চিহ্নিত করে আমলে নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া, যাতে এই ঘটনাগুলো আবার আচ্ছা ধরুন আবার না এই যে ঘটে। তাসনিম জারা, আমি তার নামটি আনলাম, সে প্রচারণা চালাচ্ছে মহল্লায় মহল্লায় গিয়ে 2-3 জন 4 জন নিয়ে, যেহেতু সে স্বতন্ত্র, তার অনেক বড় হয়তো বহর নেই। দল নেই, বহর নেই। এখন মানে এই তাসনিম জারার উপর যদি কেউ আক্রমণ করতেই পারে, তাহলে এইটা বন্ধ করার জন্য কোনো উদ্যোগ কি নির্বাচন কমিশন নিয়েছে বা বলেছে যে আপনাকে পুলিশ দেব? মানে আপনি আদৌ পুলিশ আছে কিনা এই ধরনের উদ্যোগ? বা এবং আপনি ধরেন একটি নির্বাচনের কথা দিন- বলেছেন যে অনেক কথা বলছে, আসলে কতটুকু কাজ করছে এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের অবশ্যই। দুজনের কাছ থেকেই শুনবো। ছোট্ট একটি বিরতি থেকে ফিরে দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ, আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সহসাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, আছেন সাংবাদিক এবং লেখক আমিরুল মোমেনিন মানিক। বিরতির আগে মানিক, আপনার সাথে কথা বলছিলাম, আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। আপনি একটি কথা বলেছিলেন যে নির্বাচন কমিশন তো অনেক কথা বলে, অনেক কাজ দেখছি না কেন? আপনি প্রশ্ন তুলছেন। নির্বাচন কমিশনের কাজ তো শুধু কথা বলা নয়, বরং দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা। আপনি যেটা বললেন যে নির্বাচন কমিশন কি তাহলে এখন দৌড়িয়ে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা পালন করবে? আমি তা বলছি না, কিন্তু নির্বাচন কমিশন চাইলে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় কি রোল করতে পারে, একজন প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত হচ্ছে কিনা, বা কোনো এলাকায় বা ঝুঁকিপূর্ণ জায়গায় কিভাবে পরিস্থিতি অবনতি হচ্ছে সেটাকে বন্ধ করতে পারে। কিন্তু মানিক, এই জায়গায় আরেকটি প্রশ্ন আছে। ধরেন নির্বাচন কমিশনের তো আলাদা জনবল নেই, ঠিক 1 মাস আগে যে প্রশাসন এগুলো নিয়ন্ত্রণ করতো বা দেখভাল করতো তারাই আছে, এখন শুধুমাত্র মন্ত্রণালয় থেকে তাদের হাতে চলে গেছে, তাদের হাতে গিয়েছে। এই লোকবলই তো তার লোকবল। মনিটরিং তো তারাই করবে, তারাই করছে যারা এর 1 মাস আগে ট্যাকেল করতে পারেনি। তারা এখন নতুন করে কিভাবে ট্যাকেল করবে? না, যারা পারবে না, ধরুন কোনো নির্বাচনী এলাকায় সংঘাত হলো, তাহলে এই সংঘাতের দায় টাকার ওই নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী যে প্রধান দায়িত্বশীল তার দায়। তো এই যে তাকে জবাবদিহিতার আওতায় কে আনবে? নির্বাচন কমিশন আনবে। এখন ধরুন প্রার্থীরা সাধারণ মানুষের সঙ্গে মিশছেন, অলিতে গলিতে যাচ্ছেন, তাদের কোনো নিরাপত্তা নেই, তাদের সাথে কোনো পুলিশ বাহিনীও নেই। দেখুন আমরা তো বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রচারণা দেখছি, অনেক প্রার্থী নিজস্ব সিকিউরিটি নিয়ে যাচ্ছে, অনেক প্রার্থীর লোকবল কম, অনেক প্রার্থী দুর্বল, জনসমর্থন হয়তো কম, বা বড় রাজনৈতিক দলের মতো তার কোনো বহর নেই। তো তাহলে তার নিরাপত্তাটি কে দেবে? উনি তো নিশ্চিতভাবেই ঝুঁকির মধ্যে আছে, আমরা দেখতেই পাচ্ছি। মানে 2 ধরনের ঝুঁকির মধ্যে, রাজনীতিতে ঝুঁকি এবং হিট অ্যান্ড রানেরও ঝুঁকি, শারীরিকও ঝুঁকি।
তো এই দুই ধরনের ঝুঁকির মধ্যে আমরা কি একজন প্রার্থীকে ফেলে দিচ্ছি না? আমরা উসমান হাদির ঘটনার পরে কি কি উদ্যোগ গ্রহণ করেছে? যদি নির্বাচন কমিশন বলতো যে আপনাকে প্রচারণায় যাবার আগে অবশ্যই স্থানীয় থানায় নোটিশ করে যেতে হবে, থানা থেকে পুলিশ বা একটা টহল টিম আপনার সাথে থাকবে, তাদেরকে নিয়ে আপনি প্রচারণায় বের হবেন। এখন এই নির্বাচনটি বানচাল করবার জন্যে দেশের ভেতর থেকে যেমন ঠিক এক্সট্রা টেরিটরি কনস্পিরেসি আছে, এটা তো আমরা একেবারেই নিশ্চিত। তো এটা জানার পরেও কেন আমি এই ব্যবস্থাটা গ্রহণ করছি না? দেখুন, বিভিন্ন জায়গায় কিন্তু সংঘাত হচ্ছে। মিরপুরে সংঘাতের ঘটনা ঘটেছে, একদম এটা প্রকাশ্যে ঘটনা ঘটেছে। এরপরে বিভিন্ন জায়গায় হচ্ছে। প্রশাসন চাইলে কি এগুলো ট্যাকেল করতে পারতো? অবশ্যই প্রশাসন চাইলে পারবে, কেননা এখন প্রশাসনকে ঈগলের চোখ দিয়ে দেখতে হবে। ধরুন ঢাকা ৮ খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচিত এলাকা, এখানে মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার সঙ্গে নাসিরুদ্দিন পাটোয়ারি। উসমান হাদি নির্বাচন করতে চেয়েছিলেন এখান থেকে। তো এই জায়গায় দুই পক্ষের জন্যই তো সুশৃঙ্খল সুবিন্যস্ত নিরাপত্তা প্রয়োজন। যে কেউ আক্রান্ত হতে পারেন, কিন্তু স্যাবোটেজও হতে পারে। এক পক্ষ আরেক পক্ষের নাম দিয়ে যে কোনো সংঘাত তৈরি করতে পারে। ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছিল, সেটাই। কিন্তু সেই জায়গায় কি ওই পরিস্থিতি আছে? ধরুন বিএনপি বা এনসিপির প্রার্থীর বাইরেও তো সেখানে অন্য প্রার্থীরা আছে, তাদের জন্য কি কোনো নিরাপত্তা দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। তাহলে আজকে যদি একটা ঘটনা ঘটে, ধরুন এখানে যে 4-5 জন প্রার্থী আছে সবাই আক্রান্ত হয়ে গেলেন, তাহলে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি কি হওয়া সম্ভব? তখন তো একটা বড় প্রশ্ন আসবে যে ঢাকার ভেতরে, ঢাকার প্রাণ কেন্দ্রে আপনি নিরাপত্তা দিতে পারেননি, পাড়া মহল্লায় তো আমি পারবেন না। কেউ কেউ তো বলবার চেষ্টাও করছেন এটি আদৌ নির্বাচন কি হবে। আমি গত 3 দিন আগে সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম, মানে তিনি খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তিনি বলছেন যে নির্বাচনকে বানচাল করার এখনো আশঙ্কা আছে। এই নির্বাচনটি যদি হয় তাহলে বাংলাদেশের জন্য একটা অভূতপূর্ব ঘটনা ঘটবে যদি এর সঙ্গে সংঘাতহীন নির্বাচন হয়। কিন্তু এই নির্বাচনটি যেন না হয়, নির্বাচনটি না হলে অনেকে বাড়তি সুবিধা পাবে, সেই সুবিধার জন্য কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। যিনি দায়িত্বশীল ব্যক্তি, যার সাথে আপনার কথা হয়েছে, তিনি দায়িত্বে থেকে যদি এই আশঙ্কা করেন, তাহলে নাগরিক হিসেবে আমরা কি করব? আমরা তো একটা আশঙ্কার মধ্যেই আছি। আমরা তো তাহলে আতঙ্কের মধ্যে পড়ে যাই। উনি যদি আশঙ্কা করেন, দায়িত্বশীল মানুষরা যদি আশঙ্কা করেন, তাহলে নাগরিক তো আতঙ্কের মধ্যে পড়ে যায়। দেখুন, বিভিন্ন জায়গায় মব হচ্ছে, মব ভায়োলেন্স। গত 18 মাস ধরেই বিভিন্ন জায়গায় মব হয়েছে। হ্যাঁ, আমি তো এটা বলছি না যে এখনই মব হচ্ছে। মব শুরু হয়েছে 1972 সালে চট্টগ্রামে, যখন দেশ বাংলা পত্রিকায় সংঘবদ্ধ দুর্বৃত্তরা আগুন দেয়, তখন থেকেই ধরুন মুক্তিযুদ্ধের পরে, স্বাধীনতার পরে। তো এই মব 24-এর গণ অভ্যুত্থানের পরেও চলতে থাকবে, এটা তো প্রত্যাশিত না। এবং মবগুলো হচ্ছে পুলিশের চোখের সামনে, থানার পাশে, নিকটবর্তী জায়গায়। পুলিশকে ফোন করে বলা হচ্ছে, পুলিশ যাচ্ছে না, ঘটার পরে পৌঁছচ্ছে তারা। তার মানে বাহিনী কাজ করছে না। জি, মানিক, আপনার কাছ থেকে শুনবো। রতন ভাই, মানিকের আলোচনার রেশ ধরেই আমরা আলোচনা আপনার কাছ থেকে শুনতে চাই। মানিক অনেকগুলো আশঙ্কার কথা বললেন, অনেকগুলো সন্দেহ সংশয়ের কথা বললেন, এবং নির্বাচন কমিশন অনেক কথা বলছেন, কিন্তু মানে কাজ খুঁজে পাচ্ছেন না বা কাজ কম হচ্ছে বলে এক ধরনের প্রশ্ন তুললেন। আপনি কি মনে করেন? কিছু কাজ আছে সেটার ফলাফল দৃশ্যমান হয়, কিছু কিছু কাজ আছে তার ফলাফলটা দৃশ্যমান হয় না, কিন্তু তার ফলটা মানুষ ভোগ করে। যেমন নির্বাচন কমিশনের সব কাজ দৃশ্যমান হওয়ার দরকার নেই, কিন্তু নির্বাচন কমিশনের কাজের ফলাফলটা মানুষ যেন ভোগ করে। নির্বাচন কমিশন যদি বলতেন যে নির্বাচনের এই আচরণবিধি আপনারা মেনে চলবেন, সেই প্রচারটাই বেশি বেশি করে করতেন, এবং যারা সেই আচরণবিধিটা মানলেন না তাদেরকে যদি একটা শাস্তির আওতায় নিয়ে আসার চেষ্টা করতেন, তাহলে মানুষ দেখতো যে হ্যাঁ, একটা দৃশ্যমান ফলাফল আছে। 2 দিন আগে যিনি সরকারের উপদেষ্টা ছিলেন, তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, এবং নির্বাচনে দাঁড়ানোর তার যেই মানে প্ল্যাকার্ড, সেটা এখনও বিদ্যুতের খুঁটিতে ঝুলছে। এদিকে বলা আছে বিদ্যুতের খুঁটিতে যদি কেউ পোস্টার লাগায় তাহলে তার জরিমানা হবে। তখন মানুষ কি বলবে? তো এইরকম ছোট ছোট বিষয়, যে প্রথমত যারা দায়িত্বে থাকেন তাদের তো অনেক বেশি নিয়মটা মানা দরকার। তারা নিজেরা নিয়ম না মানলে অন্যকে নিয়ম মানতে উদ্বুদ্ধ করবেন কিভাবে? ফলে নির্বাচন কিন্তু শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা নয়, নির্বাচন একটা সংস্কৃতিও। নির্বাচন সংস্কৃতি এই অর্থে যে আমরা 3 জন এখানে আছি, 3 জন মিলে যদি ভোটাভুটি হয়, এক পক্ষে যদি 2 জন থাকে আর এক পক্ষে যদি 1 জন থাকে, তাহলে যিনি একজন
তিনি নিশ্চয়ই এই মুহূর্তে যে দুইজন একমত আছেন ওটা মেনে নেবেন। তারপরে যদি তার মনে হয় যে না তার যুক্তিটা আসলেই কার্যকর যুক্তি, তারপরে তিনি বোঝাবার চেষ্টা করবেন। কিন্তু দুইজনের মতকে তিনি তো আর গায়ের জোরে উড়িয়ে দেবেন না। এই জন্য নির্বাচন একটা সংস্কৃতি। সেই সংস্কৃতিটা কি? যুক্তিটাকে ধারণ করে অন্যের মতটাকে গ্রহণ করার শক্তি। যেমন আমার যুক্তিটা আমি হয়তো ছাড়লাম না, কিন্তু যেহেতু অন্যরা এটা এখনো মানে নাই, ফলে এই যে অন্যের মতটাকেও গ্রহণ করার যে সংস্কৃতি, এইটা চর্চা না হলে কিন্তু গণতন্ত্রের চর্চা হয় না। এটা চর্চা না হলে কিন্তু আপনার ওই নির্বাচনী সংস্কৃতিটাও আসবে না। তখনই হয় কি, একসময় নির্বাচনকে এরকম বলা হতো, নির্বাচন হচ্ছে মূর্খতন্ত্র, গণতন্ত্রের নামে মূর্খতন্ত্র প্রতিষ্ঠা করে। কি কি ক্ষেত্রে? যেমন ধরুন 10 জন মানুষ বসে আছেন, একজন তার মধ্যে ডাক্তার। তা ডাক্তার একজন রুগীকে দেখে একটা মত দিলেন, দিয়ে তারপরে বললেন আসেন ভোটাভুটি করি। যে বাকি 9 জন তারা মেডিকেল সায়েন্সের কিছুই জানে না, তারা যদি একজোট হয়ে বলে না ডাক্তার তুমি ভুল বলছো, তাহলে সেটা কি গণতন্ত্রসম্মত হলেও যুক্তিসঙ্গত হবে? ফলে অনেক কিছু কিন্তু মানে তথাকথিত গণতন্ত্রসম্মত হলেও যুক্তিসঙ্গত হয় না। তাহলে তখন কি হয়? কারণ একটা সময় তো বিধবা বিবাহ কিংবা তার আগে যদি আমরা বলি সতীদাহ প্রথা, এই সমস্ত বিষয় যদি বলি, ভোটাভুটিতে এগুলো পাশ হওয়া কিন্তু খুব কঠিন ছিল। কিন্তু এগুলোকে তো মানুষ তো অমানবিক প্রথাই বলেছে। ব্রুনোকে যখন বিচার করা হয় তখন তো ব্রুনোকে শাস্তি দেওয়ার পক্ষেই সবাই ছিলেন, গ্যালিলিওর ব্যাপারেও তখন সবাই ছিলেন। এই জন্য বলা হয় যে গণতন্ত্রের নামে একটা আপাত কাজ চালানোর পদ্ধতি হচ্ছে নির্বাচন। কিন্তু নির্বাচন থাকলেই গণতন্ত্র থাকবে এমন না। নির্বাচন মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠের মতটা মেনে নেওয়ার সংস্কৃতি তৈরি করা, আর গণতন্ত্র মানে হচ্ছে যুক্তি প্রতিষ্ঠার জন্য একটা পরিবেশ তৈরি করা। যুক্তি প্রতিষ্ঠার পরিবেশ মানে কি? আমি যদি হেরেও যাই, তারপরে আমি আমার যুক্তিটা যেন বলতে পারি। আমার যুক্তিটা কেউ যদি গ্রহণ নাও করে, তারপরেও যেন আমি আমার যুক্তিটা বলতে পারি, নির্ভয়ে বলতে পারি। আমার মার খাওয়ার ভয় থাকবে না, গলা কেটে ফেলার ভয় থাকবে না, জেলে যাওয়ার ভয় থাকবে না, গুলি করে মারার ভয় থাকবে না, অথবা গুম হয়ে যাওয়ার ভয় থাকবে না। এইটা চর্চা করার কথাটাই না নির্বাচন কমিশন বলবে। নির্বাচন কমিশন সবসময় লাঠি হাতে তারা করবে না তো। নির্বাচন কমিশন একটা নির্বাচনী সংস্কৃতি গড়ে তোলার জন্য সেই প্রচারটা করবে। কিন্তু আমরা নির্বাচন কমিশনকে অনেক সময় খুব প্রশাসনিক কর্তৃত্ব সম্পন্ন কমিশন হিসেবে দেখতে চেয়েছি। তারাও নিজেরা কখনো কখনো প্রশাসনিক কর্তৃত্ব সম্পন্ন একটা কমিটি হওয়ার চেষ্টা করেছেন। খেয়াল করে দেখুন, বাংলাদেশের নির্বাচন কমিশনের যে লোকবল আছে, ভারতের নির্বাচন কমিশনের লোকবল কিন্তু তার চেয়েও কম। তারপর আমরা অনেক সময় বলি যে ভারতের নির্বাচনটা তারপরে হলেও কিছুটা হলেও গ্রহণযোগ্য হয়, যদিও ওখানে টাকার খেলা চলে। ওখানে রিলায়েন্স, আদানি, আম্বানি তারা কোন পক্ষে যায় তার উপর নির্ভর করে নির্বাচন কারা ক্ষমতায় আসবে। বাংলাদেশের টাকাওয়ালারা এইভাবে কোন দিকে ঢলে পড়ে। কিন্তু তারপরে অন্তত আপাত গ্রহণযোগ্য একটা পরিস্থিতি তো তৈরি করতে হবে। তৈরি কি করতে ব্যর্থ হয়েছে? আমি বলছি ব্যর্থ হওয়াটা পরের প্রশ্ন। আপনি চেষ্টা করে তারপরে ব্যর্থ হলে আমি এটা মেনে নেব। চেষ্টাই দেখেন না, চেষ্টাটাই তো দেখি না। এর আগে দেখুন গত 3টা নির্বাচন কমিশন, 14 নির্বাচনকে তারা সুষ্ঠু নির্বাচন বলেনি। সব নির্বাচনই তো 18কে তারা কি বলেনি, 24কে কি তারা বলেনি। তো কেন তারা বলল? এটা কি আমরা আলোচনা করেছি যে কেন বলল? তাহলে ওই মানসিকতা যদি এখনো থাকে, তাহলে এখনো তারা বলবে। লোক পাল্টে যাবে কিন্তু কথাটা পাল্টে যাবে না। মানে এখনো কি ওই টাইপেরই দেখছেন? না, দেখছি না, কিন্তু আশঙ্কা হচ্ছে এরকম যে নির্বাচন কমিশনের অনেক কথা না বললেও চলে। নির্বাচন কমিশন এবং উপদেষ্টা পরিষদ এক নয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা যা বলবেন, রাজনৈতিক দলের একজন নেতা যা বলবেন, একজন প্রশাসক যা বলবেন, নির্বাচন কমিশন ঠিক সেই কথা বলবেন না। নির্বাচন কমিশন বলবেন যে আমি যতক্ষণ পর্যন্ত একটা সাংবিধানিক প্রতিষ্ঠান 119 ধারা অনুযায়ী, সংবিধানের 119 অনুচ্ছেদ অনুযায়ী এই বিষয় আমার করতে হবে, আমার এই বিষয় আছে, আমি এটা চাই। সরকার যদি না দেয়, নির্বাচন কমিশন বলবে যে আমি এই সরকারের কাছে চেয়েছিলাম একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই কিছু করার জন্য, সরকার এটা দেয়নি। এই কথাটা তো বলবে। এগুলো হচ্ছে কথার চাপ তৈরি করতে হবে এবং কথার পেছনে যুক্তিটা দেখছেন না। সেই চাপটা খুব একটা দেখছি না। বরঞ্চ তারাও তাল মিলিয়ে বলছেন একটা আমরা উপহার দিতে চাই। আচ্ছা, আমরা কি আপনাদের কাছে কোনো কিছু উপহার চেয়েছি? আমরা একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি। সুষ্ঠু নির্বাচন চেয়েছি। জি, রতন ভাই, আপনার কাছ থেকে আবারও আলোচনা শুনবো। আমরা আরও একটি ছোট্ট বিরতি থেকে ফিরে দর্শক আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছি। আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কেবল প্রশ্নগুলো সহজ।
বিরতির আগে আমরা আলোচনায় ছিলাম, রাজিকুজ্জামান রতন ভাই আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। আমরা আরেকটু আলোচনা শুনতে চাই আপনার কাছ থেকে। আমরা গতকালকে দেখেছি যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আল জাজিরা টেলিভিশনে একটি ইন্টারভিউ দিয়েছেন, এবং সেই ইন্টারভিউতে দেখেছি যে তিনিও কিন্তু এক ধরনের লেজিটিমাইজ করবার চেষ্টা করেছেন যে এখানে হত্যাকাণ্ড শেখ হাসিনা ঘটায়নি বা লিথল উইপন ব্যবহার করার জন্য নির্দেশ তিনি দেননি। এটি আসলে সন্ত্রাস যাতে করতে না পারে সেটি প্রতিহত করবার জন্য, সাধারণ মানুষকে যাতে ক্ষতি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং তিনি একটি অভিযোগ করেছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেও অতি উৎসাহী কেউ ছিল, কনস্পিরেটররা ছিল, তারা এই কাজটি করতে পারে। পক্ষান্তরে তারা বলেছেন যে আওয়ামী লীগের অনেক লোককে এই সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছে, যারা আন্দোলনকারী তাদেরকে তিনি সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন। যখন এই নির্বাচনটি চলছে তখন তিনি বলছেন যে এই নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করবে, এই নির্বাচনে জনগণ যাবে না, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না। অপরদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, জিএম কাদের, তিনি গণভোটে নায়ের পক্ষে মত দিয়েছেন এবং প্রকাশ্যেই দিয়েছেন। কি বার্তা দিলেন? ধন্যবাদ। কখনো কখনো ভুল স্বীকার করাটা নিজেকে ছোট করা নয়, বরং ছোট কাজকে বন্ধ করার প্রক্রিয়া। যেমন আমি যদি কোনো একটা ভুল করি, তারপর যদি বলি আমি ভুল করেছি, সেটা আমি ছোট হলাম না, যাতে এই ভুলটা আর কেউ না করে তারও একটা শিক্ষা তৈরি করে যাওয়া। ফলে যারা এখন বলছেন যে পুলিশের গুলি করার কার্যকারিতা কি, প্রয়োজনীয়তাটা কি, পুলিশের হাতে এই প্রাণঘাতী অস্ত্র তুলে দেওয়ার প্রয়োজনটা কি ছিল, এই যে সাফাই যারা গাইছেন, এই রকম করতে গেলে তো এরকম অনেকেই করতে পারবেন। এবং অনেকেই এ পর্যন্ত যতজনকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে কোর্টে তোলা হয়েছে প্রত্যেকেই কিন্তু তাদেরকে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন। ফলে আমার মনে হয় যে এই কথার মারপ্যাচ তৈরি না করে বলা উচিত যে জনগণের মধ্যে একটা বিক্ষোভ ছিল, জনগণের মধ্যে অসন্তোষের কারণগুলো কি, সেটা দুর্নীতি, সেটা দুঃশাসন, নিয়মিত নির্বাচন না দেওয়া এবং নিজেদের মতো করে নির্বাচন করা, বিরোধী পক্ষকে কখনো সন্ত্রাসের মুখে, কখনো গুম করে, কখনো নির্যাতন করা, এগুলো যে মানুষের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ তৈরি করেছিল তার একটা বহিঃপ্রকাশ ঘটেছিল। যদি তারা এটা বলেন যে আমরা আসলে জনগণের ভিতরে যে এত ক্রোধ আছে এটা বুঝতে পারি নাই, আমরা 24-এর নির্বাচনে আমি এবং ডামিন নির্বাচন করার মধ্য দিয়ে আমরা আসলে জনগণের ক্রোধের আগুনে সজীব ওয়াজেদ জয় কিন্তু একটি জায়গায় বলেছেন যে তার মাকে মিসগাইড করা হয়েছে। আচ্ছা, এটা কিন্তু আরেকটা বিষয়। প্রথমত এইটা মাকে অতি ভক্তি করতে গিয়ে অতি ঘৃণার পর্যায়ে নামিয়ে ফেললেন। তার মা এত একটা ক্ষমতাশালী মানুষ, তাকেও মিসগাইড করতে পারে? তার মানে কি তার মার কি তাহলে কোনো ব্যক্তিত্ব বলতে কিছু ছিল না? তার মার কি বিচার বিবেচনা বোধ বলতে কিছু ছিল না? অথবা তিনি কি এমন তোষামতকারী দ্বারা পরিবেষ্টিত হয়েছিলেন যে তাদের দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন? অথবা এমন শক্তিশালী চক্রের হাতে ছিলেন যে তার আসলে কিছুই করার উপায় ছিল না? হয় তিনি পুতুল ছিলেন অথবা তিনি দুর্বিনীত ছিলেন। এইভাবে অতি কথন কিন্তু কোনোটাই ভালো ফল নিয়ে আসে না। এইভাবে না বললেই ভালো হয়। একটা ভুল হয়েছে সেটা যদি স্বীকার করতেন, পরবর্তী শাসকরা বুঝতো যে যতই ক্ষমতা থাকুক না কেন, যতই নিপীড়নের ক্ষমতা থাকুক না কেন, জনগণের ক্রোধের মুখে সব কিন্তু উড়ে যায়। এটা আইয়ুব খানও গেছে, এটা এরশাদও গেছে এবং এটা শেখ হাসিনাও গেছে। ফলে ভবিষ্যতে কেউ যেন এই ধরনের স্বৈরাচারী না হয়, এটাই না আমাদের ভবিষ্যতের পথ চলার দিকটা তৈরি করবে। না, তিনি আরও একটি কথা বলেছেন যে তিনি এত হতাহত চাননি দেখেই তো তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন। একটা লোক ক্ষমতা ছেড়ে দিয়েছেন, একটা ক্ষমতা ছেড়ে পালিয়ে তিনি যদি গেছেন। হত্যা করতেন তাহলে তো তিনি ক্ষমতায় থাকতেন, এই কথা বলেছেন। পরিস্থিতিটা এমন ছিল তখন হত্যা করেও আর টেকা যেত না। হত্যা যা করার তিনি করেছেন। না, আরও হয়তো কিছু হত্যা হতো, কিন্তু তখন পরিস্থিতিটা এমন দাঁড়াতো যে জনগণ এবং সামরিক বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে যেত। পুলিশ যখন বলছে যে আমাদের আর ওই গুলি করার মতো এনার্জি এবং গান পাওয়ার নাই, আর আর্মি সেই জায়গায় জনগণের মুখোমুখি হতে চাইছে না, তখন তাহলে আর হত্যা করার কি উপায় ছিল? এবং সেই পথে যদি চলে যেতেন তাহলে কি হতে পারত? ফলে আমার মনে হয় যে ওইটা একটা নোডাল পয়েন্ট ছিল, একটা চূড়ান্ত জায়গা ছিল। ফলে সেই ক্ষেত্রে দুই পক্ষ অভ্যুত্থানকারী জনগণের শক্তি এবং জনগণকে দমন করার শক্তি, এই দুইটা যখন মুখোমুখি দাঁড়িয়ে গেল তখন অভ্যুত্থানকারী শক্তি বিজয়ী হয়েছে। এটা হলো এক। তারপরে যেটা বললেন আপনি যে না ভোটের বিষয়টা, আমরা প্রথম থেকেই বলেছি, আমরা বাসদের পক্ষ থেকে বলেছি যে প্রকাশ্যে কাউকে হা বলা অথবা না বলার এই প্রবণতাটা বন্ধ করেন। কেন সরকারের থেকে আপনারা বলবেন হা ভোট দিন? আপনারা সরকারের থেকে বলবেন যে আপনারা গণভোটে অংশগ্রহণ করুন, গণভোটটা জনগণ ভোট দিক। তারা নিজেরা কেউ কেউ বলতে শুরু করলেন না ভোট দিলে দেশে থাকতে দেওয়া হবে না, না ভোট দিলে অমুক থাকতে দেওয়া হবে না,
তার প্রতিক্রিয়া আবার যদি কেউ বলে না ভোট দেবো, কি দেখি কি হয়, আমাদের আর কি হবে, ঠিক আছে না ভোটই দেবো। ফলে কাউকে প্রভোগ করে যে কথা মানুষ বলতে চায় না তার মুখ থেকে কিন্তু সেই কথাও বের করে আনা যায়, যদি তাকে বারবার খোঁচাতে থাকে, বারবার খোঁচাতে থাকে। আমরা এটা বলেছিলাম, যেটা আমরা বাসদের পক্ষ থেকে বলেছিলাম গণভোটটা অপ্রয়োজনীয়, কিন্তু আমরা গণভোটটা জনগণের উপর ছেড়ে দিচ্ছি। জনগণ যদি ভোট দেয় দেবে। আমরা বলেছি গণভোটের মধ্যে কিছু কৌশলগত ত্রুটি আছে, যে প্রশ্নটা হয়েছে সেই প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দেওয়াটা কঠিন। তারপর আমরা বলেছি ঠিক আছে ওটা গণভোট, তো জনগণের উপর ছেড়ে দেন, আপনারা আবার দলগতভাবে প্রচার করবেন কেন? রতন ভাই আপনার কাছ থেকে শুনবো একই বিষয়ে, মানিক আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। হ্যাঁ, যে গণভোটের প্রসঙ্গ এসেছে, গণভোটে হ্যাঁকে যদি আমরা বিজয়ী করতে পারি তাহলে নতুন বাংলাদেশের যে প্রতিজ্ঞা সেটা বাস্তবে দেখতে পাবো। এটাই তো যে 24-এর গণ অভ্যুত্থানের পরে মানুষের না আকাশ সেটা তো দেখতে পাবো, আমরা সবাই জানি, প্রত্যাশা কিন্তু তৈরি ন্যায়ের পক্ষে প্রকাশ্য হওয়া শুরু করেছে মতামত। জাতীয় পার্টি এর আগে আমরা দেখেছি যে আওয়ামী লীগকে যেন ভোটে নেওয়া হয় সেই ক্যাম্পেইনও করেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের ব্রিফিং করে বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনের অংশগ্রহণের সুযোগ দিতে হবে, এবং এখন দেখলাম যে না ভোটের ক্যাম্পেইন করছে। আসলে জাতীয় পার্টি তো গত 16 বছর সরকারেরই অংশ হয়ে কাজ করছে, নানা রূপে নানাভাবে, একই অঙ্গে আমরা নানা রূপ দেখেছি। তো এখন এই পর্যায়ে এসে যদি বিচারটা সুন্দরভাবে এবং যার যতটুকু অপরাধ সেইভাবে চার্জগুলো তৈরি করা হতো, তাহলে কিন্তু জাতীয় পার্টির অনেকেও এই বিচারে অভিযুক্ত হতো। সেটা কিন্তু করতে পারেনি। ধরুন যার দায় হচ্ছে গণমাধ্যমের বয়ান তৈরি করে হত্যাযোগ্য করে তোলা, তাকে আমি অন্য মামলায় দিয়েছি। যার অর্থ লোপাটের দায়, তাকে আমরা আরেক ধরনের মামলায় দিয়েছি। ফলে কি হয়েছে, অনেকে এই ফাঁকফুকর গলিয়ে বের হয়ে যেতে পেরেছে। জাতীয় পার্টির ক্ষেত্রেও তাই হয়েছে। কদিন আগের ঘটনা, হাসানুল হক ইনু তিনি জেলখানা থেকে যখন ট্রাইব্যুনালে যাচ্ছিলেন, ওই সময় সাংবাদিকদের বলেছেন যে আমার বিরুদ্ধে তো গণহত্যার মামলা হয়েছে, আমার হয়তো ফাঁসি হয়ে যাবে, কিন্তু একই অপরাধ তো GM কাদেরও করেছে বা মুজিবুল হক চুন্নু, তারাও তো এই 16 বছরে মন্ত্রী ছিল, তারা তো এখনো বীর দর্পে আলো বাতাসে ঘুরছে। তাহলে এই যে প্রশ্নটা উঠল, আমি মনে করি যে তারা কিভাবে এখনো অভিযোগের বাইরে আছে। তাদেরও তো এই 16 বছরে নানা ধরনের অপরাধ হয়েছে, দায় আছে। তো সরকার একদম দায়হীনভাবে যেমন গা বাঁচিয়ে চলেছে গত 18 মাস ধরেই, যার ফলশ্রুতিতে অনেক ঘটনা ঘটছে। সরকারের এখানে ব্যর্থতা আছে। সরকার পুলিশ বাহিনীকে সুশৃঙ্খলভাবে সাজাতে পারেনি, আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেনি। সরকার আমাদের যে সংস্কারগুলো হওয়া দরকার ছিল সেগুলো যথাযথভাবে হয়নি। জনপ্রত্যাশার অনেক কিছুই পূরণ হয়নি। তো এখন দেখুন রাজনৈতিক দলগুলোরও দায় আছে। রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানের কাছ থেকে কি শিখলো? আমাদের গণ অভ্যুত্থানের আগে শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থান হলো, আর পরে হলো নেপালে, ইন্দোনেশিয়ায়। কি দেখলাম যে একজন মন্ত্রীকে পুকুরে পানিতে চুবিয়ে শাস্তি দেওয়া হচ্ছে, দিগম্বর করে দেওয়া হচ্ছে। কিন্তু দেখুন এই 16 বছর এরকম একটা ফ্যাসিবাদের কাঠামোর পরে রাজনৈতিক দলগুলো কতটা শিখেছে? এখনো তো সেই আগের প্রবণতাই। 12 তারিখের পরে কি আবারও সেই আগের পরিস্থিতি সেটা যদি হয় তাহলে খুবই দুঃখজনক হবে। 12 তারিখের পরে যদি সেই আগের বৃত্তের মধ্যে আমরা ঢুকে যাই। এর মূল এখন কি আমরা বৃত্তের বাইরে আছি কিনা এই বিষয়ে আলোচনা এখনো বাইরে নেই। একটু ছোট্ট বিরতি নিতে চাচ্ছি। দর্শক আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে আমিরুল মোমেন মানিক আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। অনেক আলোচনা সমালোচনা, অনেক সন্দেহ সংশয় আছে, তারপরেও তো আমরা 12 তারিখ পর্যন্ত নির্বিঘ্নে, উৎসব একেবারে চূড়ান্ত উৎসব মুখর না হোক, এক ধরনের নির্বিঘ্নে তো যেতে চাই, সেই প্রত্যাশা কি করতে পারছেন? একটা কথা আছে যে জনগণ যদি সংঘবদ্ধ হয় তাহলে অসম্ভব কিছু সম্ভব করে তোলা যায়। দেখুন পৃথিবীতে যেখানেই জনগণ সংঘবদ্ধ হয়েছে বা কোনো একটা বিষয়ে একমত হয়ে ঝাঁপিয়ে পড়েছে সেটা সম্ভব হয়েছে। 24 তো আমরা দেখলাম। 24 আমরা দেখলাম। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে নির্বাচন। আমাদের নির্বাচন সেটি 12 তারিখেই হওয়া উচিত। অবশ্যই 12 তারিখেই হতে হবে। এটা কোনোভাবেই একদিনও 1 ঘন্টাও পেছানো যাবে না, হতেই হবে। এই নির্বাচন না হলে কি হবে, দীর্ঘমেয়াদী একটা অন্ধকারের দিকে আমরা যাত্রা করব। যদি 12 তারিখে নির্বাচন না হয়, আমি স্পষ্ট করেই বলছি, কিন্তু নির্বাচনটি হলে গণতন্ত্রের পথে
অন্তত যাত্রা করব। অন্তত আমরা যাত্রা শুরু করলাম। তবে আমি মনে করি যে এখনো তো সময় আছে, 20 দিনের মতো সময় আছে। সেনাপ্রধান কদিন আগে একটা মন্তব্য করেছেন, সেনাবাহিনীর সদস্যদের বলেছেন যে এবারে নির্বাচন একেবারে নিরপেক্ষভাবে করতে হবে, করার জন্য সেনাবাহিনীর সদস্যরা যেন ভূমিকা পালন করে। আমি মনে করি যে বারবার গ্রুমিং করা, যারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, আনসার এবং পুলিশ, প্রায় 1 লক্ষ সদস্য। তো এই সদস্যদের দেশপ্রেম, বিবেকবোধ, সচেতনতা, সহনশীলতা এবং অপরাধ হলে আইনের কাঠামোর মধ্যে নিয়ে আসা, এই চেতনাবোধ যদি তাদের মধ্যে থাকে যে একটা সংঘাত হচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন দেখব, আমি এটা নিরসন করার চেষ্টা করি, অথবা সংঘাত আমি হতে দেব না। আমাদের এখন শৃঙ্খলা বাহিনী যদি এইরকম সিদ্ধান্ত নিতে পারে যে সংঘাত আমি হতে দেব না কোনোভাবেই, তাহলে কিন্তু নির্বাচনটা অনেকটা শঙ্কামুক্ত হবে। আমরা এই প্রত্যাশা করছি। কিন্তু আমি বলতে চাই যে যারা আমাদের নির্বাচনকে বানচাল করতে চায়, তাদের স্বপ্নটা পূরণ না হোক, জনগণের স্বপ্ন মানে পূরণ হোক। যারা চেষ্টা করছে বা ষড়যন্ত্র করছে তারা কিন্তু চিহ্নিত। সেটাই চিহ্নিত শত্রুকে কোনোভাবেই আশ্রয় প্রশ্রয় আমরা যাতে না দেই, রাজনৈতিক দলগুলোও যেন কোনো কিছুর কারণে না দেয়। রাজনৈতিক দলগুলোকে বা দলের শীর্ষ নেতৃবৃন্দকে অবশ্যই বুঝতে হবে কে আমার প্রকৃত বন্ধু আর কে আমার তোষামতকারী বা কে চাটুকার। শুধুমাত্র এই বিষয়টি যদি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বোঝেন, তাহলে অনেক বিপদমুক্ত হবে বাংলাদেশ। জি, রতন ভাই, একই বিষয়ে আমরা 12 তারিখ তো উৎসব মুখর, 12 তারিখ পর্যন্ত অন্তত নির্বিঘ্নে যেতে চাই। এটা চাই না, এটা হচ্ছে প্রয়োজন। নির্বাচন হওয়াটা শুধু প্রত্যাশা নয়, এটা একটা প্রয়োজন। নির্বাচন হবে কি এই প্রশ্নটা এখন নয়, নির্বাচনটা হতেই হবে এই প্রতিজ্ঞাটা থাকা দরকার। এবং যতটা নিষ্কণ্টকভাবে করা যায়। নির্বাচন হলে কি আর হবে, নির্বাচন মানে ভালো হবে তো, এটার চাইতে এই কথাটা নিয়ে আসতে হবে, নির্বাচন না হলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে। কি কি ভয়ঙ্কর হতে পারে? প্রথমত এই সরকার যদি কন্টিনিউ করে নির্বাচন না হয়ে, তাহলে যে অব্যবস্থাপনার জায়গায় এসেছে, এই অব্যবস্থাপনার হাত থেকে দেশকে মুক্তি দেওয়া সম্ভব হবে না। 2, এই সরকার যদি 12 তারিখে পরে না থাকে এবং নির্বাচনও হলো না, তাহলে কি হবে? দেশকে হয় সেনা শাসনের দিকে যেতে হবে। একটা দায়িত্ব গ্রহণে অনিচ্ছুক সেনাবাহিনী যদি এবার দায়িত্ব পালন করে, তাহলে কিন্তু আইন শৃঙ্খলার কোনো ধরনের পরিবর্তন হবে না এবং কোনো ধরনেরই আশার আলো সামনে দেখা যাবে না। 3 নম্বর যদি হয় যে ঠিক আছে, এখন যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় থেকে পাওয়ারকে এক্সারসাইজ করছেন এবং এনজয় করছেন এবং সম্পূর্ণ পুরনো আমলের মতো করেই নতুন আমল, ওই যে নতুন বন্দোবস্ত বলছি, তাতে বলছে যে বস্তাটা নতুন কিন্তু বস্তার ভিতরে জিনিসগুলো একই, ফলে বন্দোবস্তের মধ্যে মানে বস্তার মধ্যে পুরনো জিনিসই আছে। ফলে এটা ভবিষ্যতে কিন্তু মানুষকে একটা অবসাদের দিকে নিয়ে যাবে এবং সবচেয়ে বড় যে জিনিসটা হবে যে এদেশে কিছু হবে না, এই প্রবণতাটা আবার ছড়িয়ে পড়বে। ফলে আমরা মনে করি নির্বাচন হলে এই নির্বাচনের মধ্যে দিয়ে একটা নতুন জবাবদিহিতার জায়গা তৈরি হবে। গত 1.5 বছর দেশটা যেভাবে চলেছে তার যেমন একটা সালতামামির মধ্যে হবে, আগামীতে 5 বছর দেশটা কীভাবে চলবে তারও একটা আমাদের রোড ম্যাপ তৈরি হবে। এবং এই পথরেখার পরে এই পথে কি কি কাজ হবে, তারপরে নির্বাচন নিশ্চয়ই সেগুলো আবার জবাবদিহির হিসাব নিকাশ করে নেওয়ার সুযোগ তৈরি হবে। ধন্যবাদ রাজিকুজ্জামান রতন আপনাকে, ধন্যবাদ আমিরুল মোমিনিন মানিক আপনাকেও। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি আর কাবিল প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি আগামী রোববার রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।